আর সেকেন্ড ইয়ারে কি কি এক্সাম আছে তোমাদের সেটাও আমাকে একটু লিস্ট লিস্ট করে দিও। সেকেন্ড ইয়ারে ভাই আমাদের সবারই 4টা মেজর আছে। সেটাই আমার। শান্তার জানি না, শান্তার কি কি যেন আছে, শান্তারও আছে তিনটা না কিন্তু চারটা। আমার আর নিখিল। তোমাদের তাহলে লিস্ট করে আমাকে দিও সেকেন্ড ইয়ারে কি কি ইমপ্রুভমেন্ট বাকি আছে। ঠিক আছে। ঠিক সেকেন্ড আছে। ইয়ারে তো তোমাদের অনেকগুলো বাকি আছে দেখছি। আমাকে একটু লিস্ট করে দিবা, তাহলে আমি ওগুলো আমার ইয়ে থাকবে। আর তোমরা চাইলে সেকেন্ড ইয়ারের ক্লাসও এখন থেকে করতে পারো। ঠিক আছে। ঠিক আছে ভাই। মিছিলের কয়টা আছে এক্সাম সেকেন্ড ইয়ারে? 4টা ভাই, মেজর মেজর 4টা। আচ্ছা, তাহলে তোমরা এখন থেকে একটু সেকেন্ড ইয়ার প্রিপারেশন নাও, ক্লাস করো। আচ্ছা, আমি তাহলে ক্লাসে চলে যাই। আজকে টম জন্স, আজকে পড়লে আমাদের 303 শেষ। মিম, সারাদিন বাসায় পড়ো? জি ভাই, সারাদিন তো পড়ি না, মানে পড়ি মোটামুটি, একদম 24 ঘন্টা তো সম্ভব। তোমার তো দেখে 24 ঘন্টা পূর্ব স্টুডেন্ট মনে হয়। কে আমাকে দেখা? হ্যাঁ। আল্লাহ, আমার মা যদি শুনে আমারে বলবে যে তোমার চেহারাই অমর, খালি আর কিচ্ছু না, পড়াশোনার নামে ঘোরার ঘোরার ডিম। আচ্ছা, মায়েদের কাছে কখনো ভালো হওয়া যায় না, কখনো হিরো হওয়া যায় না। আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছো? জি ভাই, দেখা। টম জন্স এজ এ লুচ্চা বেটা। তো আসো, ডিসকাস দ্য কন্টেম্পোরারি সোশ্যাল traits depicted in the novel টম জন্স। টম জন্স এ কন্টেম্পোরারি প্রশ্ন কিন্তু তোমরা পড়ো না পরীক্ষার হলে, প্রশ্নই পড়ো না তোমরা বেশিরভাগ ক্ষেত্রে। তোমরা খালি জাস্ট দেখো যে তোমার ঠাড়া কমন পড়ছে কিনা। কমন পড়লে তুমি কোনো রকম একবার দেখিলে, অনেক সময় দেখা যায় কোশ্চেন কমন পড়ে, দেখতে কমনের মতো লাগে, কিন্তু কোশ্চেন কি করে, ঘুরাই দেয়। ঠিক আছে, তখন তুমি প্যাচে পড়ে যাবে কিন্তু। যেমন আমি ফোর্থ ইয়ারেরটা মনে আছে আমার, যে ওয়াল্ট হুইটম্যানের আমি পড়ছিলাম যে ডিসকাস দ্য সিম্বলিজম অফ ওয়াল্ট হুইটম্যান পোয়েট্রি। তো ওইখানে আমার ওয়াল্ট হুইটম্যানের পোয়েট্রি নিয়ে ডিসকাস করতে হতো। বাট পরীক্ষার কোশ্চেন আসছিল ডিসকাস দ্য সিম্বলিজম অফ ওয়াল্ট হুইটম্যানস অমুক poem। তো এরকম প্রশ্ন করতে পারে। তো ডিসকাস দ্য কন্টেম্পোরারি সোশ্যাল ট্রেটস ডিপিক্টেড ইন দ্য নোভেল টম জন্স। টম জন্সের মধ্যে ওই সময়কার, ঠিক আছে, ওই সময়কার সোশ্যাল সোশ্যাল ট্রিটস বা সোশ্যাল সিস্টেম বা সোশ্যাল কাস্টমস কিভাবে প্রকাশ পেয়েছে ইন টম জন্স। টম জন্স। তারপরে দেখো এই কোশ্চেনটা আরো এইভাবে আসতে পারে। টম জন রিফ্লেক্টস দ্য সোশ্যাল পিকচার অফ মিড 18th সেঞ্চুরি। টম জন্স কি সোশ্যাল পিকচার অফ মিড 18th সেঞ্চুরি, মানে 18 শতাব্দীর মধ্য সময়ে যে সোশ্যাল পিকচার বা সোশ্যাল কাস্টমস আছে বা সোশ্যাল সিস্টেম আছে, সোশ্যাল কনভেনশন আছে, সোশ্যাল সুপারস্টিশন আছে, সেগুলো কি তোমাকে এখানে বলতে বলছে। তার মানে কথাটার রোল আমাদের বুঝতে হবে যে মেইনলি কি যাচ্ছে, সোশ্যাল ট্রেড আর সোশ্যাল সিস্টেম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, ক্লাস চলতেছে, তুমি ক্লাসে নাই কেন? আচ্ছা, তাহলে তাহলে রেকর্ড করে নিও। এবার আসো, আমরা কি পড়বো এখানে? একদম ভেরি ফার্স্ট ইন্ট্রোডাকশন, তারপর আসলে কন্টেম্পোরারি সোশ্যাল ট্রেটসটা কি, ফ্যামিলিয়াল হিপোক্রেসি, তারপর হচ্ছে সোশ্যাল ডিসক্রিমিনেশন, স্যাটায়ার অন ট্রেডিশনাল ম্যারেজ,
কম কম কম্পেশনেট গার্ডিয়ানশিপ, ফ্যামিলি হিপোক্রেসি, কনক্লুশন। তোমরা জানো যে টম জন্স নোবেলটা একটা ভেরি হিউজ নোবেল। এখানে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে যেগুলো তোমরা অ্যাজ লাইক অন্য অন্য বইয়ে ফেস করো না, তাই না? অন্য বইয়ে অরণ্যকতে এতগুলো ক্যারেক্টার ছিল, তারপর ইয়াতে গালিভাস ট্রাভেল বলো, রবিনসন ক্রুসো, কোনোটাতে এতগুলো ক্যারেক্টার ছিল না, বরং ওগুলো চ্যাপ্টার বাই চ্যাপ্টার ভাগ করা ছিল। বাট এখানে কিন্তু নোবেলটা অনেক বড়, এক একটা এপিসোডে তুমি এক এক রকম ক্যারেক্টার পাচ্ছ, তাই না? তাহলে এইখানটা একটু কঠিন, বাট পুরো নোবেলটা অনেক সুন্দর। টম জন্স একদম হিরো, একটু ক্যারেক্টারিস্টিক্স এ ঝামেলা আছে যদিও, ঠিক আছে, বাট আমাদের দিন শেষে সে শুধু সোফিয়ারই ভালোবাসে, কিন্তু মাঝে মাঝে তার মাথা সমস্যা দেখা যায়। মাঝে মাঝে সে উলট পালট হয়ে যায়, তাই তো? এটা বয়সের দোষ, মুরব্বীর এটা বলে এটা বয়সের দোষ, তাই না? ওই সোফিয়া তো অন্য কোথাও যায় নাই, শুধুমাত্র টম জন্স ছাড়া। সোফিয়ার বয়সের দোষ ছিল না। ব্যাটার আলুর দোষ ছিল, কি জানি বলে তো। টম জন্স ইজ আ ওয়েল নোন নোভেল। টম জন্স একটা সুপরিচিত নোবেল ইন ইংলিশ লিটারেচার। দ্য নোবেল ইজ রিটেন বাই হেনরি ফিল্ডিং। হেনরি ফিল্ডিং, তোমরা যদি নোবেলিস্টদের যুগে পা দাও, হেনরি ফিল্ডিং এর মতো তুমি দুইটা নোবেলিস্ট পাবা না। হেনরি ফিল্ডিং এমন একজন নোবেলিস্ট ছিলেন, হেনরি ফিল্ডিং এর যেই নোবেল পাবলিশ করতো ওই নোবেলই বিখ্যাত, ঠিক আছে? তোমরা ফোর্থ ইয়ারে হেনরি ফিল্ডিং এর আরেকটা নোবেল হয়তো বা পাইতে পারো, তোমার কি জানো, ট্রিস অফ দ্য টার্টলস, ঠিক আছে? সো হেনরি ফিল্ডিং ওই ইংলিশ যে মিড 18th সেঞ্চুরির একদম কড়া লেভেলের একজন সুপরিচিত একজন নোবেলিস্ট ছিলেন। দ্য নোবেল ইজ কনসিডার দ্য মিরর অফ ফিল্ডিংস এজ বিকজ ইট ডিপিক্টস মিডল ক্লাস সোসাইটি। এই এই সময়টা আর কি বললাম না, যেটা ফিল্ডিং এর এই এটা একটা প্রতিচ্ছবি তার ওই 18th সেঞ্চুরির ওই সময়টা সোশ্যাল কন্ডিশন কি ছিল, বিশেষ করে মিডল ক্লাস মানুষের, সেই জিনিসটাকে মেনশন করা হয়েছে, ঠিক আছে? তার পরবর্তীতে আসো, পরবর্তী কি জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে যে এভরি ক্যারেক্টার, ঠিক আছে, এই নাটকে প্রত্যেকটা ক্যারেক্টারই একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি আছে। অল দ্য ক্যারেক্টার অফ নোবেল আর স্কেচড ফ্রম হিজ কারেন্ট সোসাইটি। প্রত্যেকটা ক্যারেক্টারই তার যে সোসাইটির কোনো না কোনো মানুষদের থেকে সে নিছে। লাইক আমি একটা নোবেল বানাইলাম, সেই নোবেলে নিলাম মিথিলা, সেই নোবেলে নিলাম আমার একটা ফ্রেন্ড রোমান, সেই নোবেলে একটা নিলাম আমার আর্ট স্টুডেন্ট মিম। এইভাবে তাদের চরিত্রগত সমস্যাগুলোকে নিয়ে অথবা ভালো দিকগুলোকে নিয়ে আমি আমার নোবেলে ক্যারেক্টার প্রেজেন্টেশন করছি, ঠিক আছে? এবার আসো কন্টেম্পোরারি সোশ্যাল ট্রেটস। ওয়াল্টার স্কট, ওয়াল্টার স্কট কিন্তু ওয়ান অফ দ্য গ্রেট পোয়েট। Walter Scott says that the persons of Fielding's story live in the England, travel in England. এই ওয়াল্টার স্কট একজন আইরিশ রাইটার। সে বলেছে যে 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 সকল রোগ ফিল্ডিং এর স্টোরিতে আছে তারা লিভ ইন ইংল্যান্ড, ইংল্যান্ডে বাস করতো, এবং তারা হয়তোবা ট্রাভেল ইন ইংল্যান্ড, ইংল্যান্ডে ট্রাভেল করতো। কোয়ারেল এন্ড ফাইট ইন ইংল্যান্ড, তারা কি করতো, ঝগড়া এবং মারামারি করতো ইংল্যান্ডে। আফটার স্ক্যানিং দ্য নোভেল উই গেট সানরাই ক্যারেক্টারিস্টিক্স। আমরা মুখ্য, সানরাই মানে মুখ্য ক্যারেক্টারিস্টিক্স হুইচ আর গিভেন বিলো। এই ক্যারেক্ট সোশ্যাল সোশ্যাল যে ট্রিটস গুলো আছে ওয়াল্টার স্কটে অ্যানালাইসিস করার পরে আমরা এই জিনিসগুলোকে পাইছি, লাইক ফ্যামিলি হিপোক্রেসি, সোশ্যাল ডিসক্রিমিনেশন, তারপর দেখবা সোশ্যাল স্যাটায়ার অন ট্রেডিশনাল ম্যারেজ, তারপর কম্পেশনেট গার্ডিয়ানশিপ, ফ্যামিলি হিপোক্রেসি। আসো আমরা সোশ্যাল ফ্যামিলি হিপোক্রেসি দিয়ে শুরু করি। Family hypocrisy is one of the major traits. এখানে one of the major traits বা মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সোসাইটি। ওই সময়কার সোসাইটির প্রধান বৈশিষ্ট্য ছিল কি, ফ্যামিলি ট্রেটস।
as discussed in the novel. In the Fielding times, Fielding এর সময়, they make sure two-sided behavior. তাদের দুই ধরনের আচরণ রয়েছে। In the novels, Tom and Sophia has a relationship. টম এবং সোফিয়ার কি মধ্যে আছে? সম্পর্কে আছে। Firstly, Sophia's family, especially her mother, is ready to marry with Tom. প্রথমে সোফিয়ার মা কিন্তু রাজি ছিল টমের সাথে সোফিয়ার বিয়ে হবে। বাট when everybody can know the parentage of Tom, যখন সবাই টমের প্যারেন্টেজ সম্পর্কে জানতে পারলো, her family does not want to manage marriage with Tom. তার ফ্যামিলি কি করলো যে না, আমরা এই বিয়েতে রাজি না। ঠিক আছে, এরকম হয় না? অনেক হয়। They think that Square Alordi is the main guardian of Tom, thus Fielding shows familiar hypocrisy. তার মানে তারা ভেবেছিল যে স্কোয়ার অলর্দি তার মেইন গার্ডিয়ান। ঠিক আছে, তো এই প্রথম অংশটায় আমরা দেখতে পাই যে ফ্যামিলি হিপোক্রেসিকে একটা মানুষ বিয়ে করবে, সে বিয়েতে রাজিও তার ফ্যামিলি, কিন্তু তার তাকে পরবর্তীতে মেনে নেয়নি। Social discrimination is a trait of 18th century. At the time, discrimination between lower and upper class. এই সময় কি মানুষের মধ্যে দুই ধরনের বিভাজন ছিল, লোয়ার এবং আপার ক্লাসের মধ্যে। is shown by the character of John Jones, যেটা আমরা টম জনসের চরিত্রের মাধ্যমে আলোকপাত করতে পাই। Tom is not the legal son of all or the Square sister Brigade. তো মিসেস ব্রিগেড যে ছিলেন, তো সে ছিল অল ওর দি সিস্টার। তোমরা এটার সম্পর্কে জানো কিনা ক্যারেক্টারিস্টিক্স? আমি তো ওইভাবে সময় নেই, সেজন্য আমি ক্যারেক্টারিস্টিক্স আর ইয়াগুলো আলাদাভাবে পড়াইতে পারিনি। দ্যাটস ওয়াই তোমাদের আমি এখানেই বলে দিব। তো মিসেস ব্রিগেড ইজ দ্য সিস্টার অফ স্কোয়ার অলর্দি। স্কোয়ার কিন্তু একজন ল্যান্ডলর্দি, মানুষকে বলা হয় যে তাকে স্কোয়ার বলা হয়। তো তার যে সিস্টার মিসেস ব্রিগেড, ব্রিগেডের বলতে গেলে কি সন্তান? অবৈধ সন্তান, তাই না? টম ইজ নট দ্য লিগ্যাল সন অফ অলর্দি স্কোয়ার সিস্টার ব্রিগেড। For the real parentage of Tom, he has to tolerate many words from others. এবং এই কারণে, যেহেতু সে অবৈধ সন্তান, তাই তার অনেক কথা শুনতে হইতো অনেকের কাছে। Besides, পাশাপাশি ফিল্ডিং shows the lower class people as maid and servant. এবং সে দেখিয়েছে যে এই এই সমাজে যারা লোয়ার ক্লাস পিপল, তারা আইদার হয় তোমার কর্মচারী অথবা তারা হয় চাকর। Thus he shows the social discrimination in the society. এইভাবে সে সোশ্যালের মধ্যে যে কিভাবে মানুষের মধ্যে মানুষের বিভাজন সৃষ্টি হয়, সেই জিনিসগুলোকে হাইলাইট করে প্রদর্শন করেছে। ক্লিয়ার তোমরা সবাই? এবার আসো, ওই সময় ম্যারেজের মধ্যে কি ঝামেলা ছিল। এখানে রাইটার 3 নাম্বার অপশন দিয়েছে যে এই সময়ে কি কন্টেম্পোরারি সোসাইটির মধ্যে কি চলতো ম্যারেজ নিয়ে। ম্যারেজ ইজ দ্য ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইস্যু ফর এভরি পার্সন, তাই না? তো ফিল্ডিং শোজ দ্য ট্রেডিশনাল ম্যারেজ অফ হিজ সোসাইটি। সেই সময়কার যে রকমের প্রথাগত বিবাহ ছিল, সেই বিবাহগুলোকে সে আলোকপাত করেছে। In his time, they don't marry between same and level person or families. তারা একই সাথে মানুষগুলোকে বা একই লেভেলের মানুষগুলোর সাথে তারা বিবাহ করতো না। Fitzpatrick marriage, mentioning of all or this wife ফিটজপ্যাট্রিকের বিয়ের কথা বলতে পারে। তোমরা যখন সিটিতে লন্ডনে যাবা, তখন দেখবা যে এক ভদ্রলোক তার ওয়াইফের সাথে টমের তার সাথে তার ওয়াইফ নিয়ে তার ঝামেলা হয়েছিল টম জনসের। The marriage of the Nightingale and Nancy, and the marriage of Nightingale's cousin and the clergyman, and finally the marriage of Tom and Sophia represents traditional marriage. Besides, the family does manage their children's marriage without their, যেহেতু তবুও the family does manage their children's marriage without their consent. কি করে ওই সময় ফ্যামিলি তাদের তাদের যে যাদের সাথে বিবাহ আরোপ করতো বা পাত্র পাত্রীর সাথে আলোচনা না করেই তারা বিবাহ ঠিক করে ফেলত। ঠিক আছে, we get the sign that the time of Sophia's marriage with Mr. Blifil. আমরা দেখি মাস্টার ব্লিফিল মানে একটা দুশ্চরিত্র লোকের সাথে কি করেছে, সোফিয়ার ম্যারেজ ঠিক করা হয়েছিল।
সোফিয়া ডাজ নট ওয়ান্ট টু ম্যারি মাস্টার ব্লিফিল। সোফিয়া মাস্টার ব্লিফিলের সাথে ম্যারি করতে চায় না। দেন শি ফ্লিজ ফ্রম হার ফাদার্স হাউস ইন দ্য টাইম দ্য পিপল আর কনসার্ন টু গেট ওয়েলথ ফ্রম ডিফারেন্ট প্লেস। দাস হি স্যাটায়ার্স অন ট্রেডিশনাল ম্যারেজ। তার মানে আমরা সচরাচর মুভিতে যেটা দেখি ঠিক সেরকমটাই হয়েছে, যখন তার ফ্যামিলি তাকে ফোর্স করতেছিল যে না, তোমাকে মাস্টার ব্লিফিলকে বিয়ে করতে হবে, তখন সোফিয়া ডাজেন্ট ওয়ান্ট টু ম্যারি মাস্টার ব্লিফিল। মাস্টার ব্লিফিলকে সে বিয়ে করতে রাজি না। দেন শি ফ্লিজ, সে তার বাবার বাসা থেকে সে কি করেছে, বেরিয়ে গিয়েছে। ইন দ্যাট টাইম দ্য পিপল আর কনসার্ন টু গেট ওয়েলথ ফ্রম ডিফারেন্ট প্লেস। এবং পিপল যারা, মানুষজন যারা, তারা কিন্তু সবাই কনসার্ন থাকলো টু গেট ওয়েলথ ফ্রম ডিফারেন্ট প্লেস থেকে কিভাবে ওয়েলথ কালেক্ট করতে হয়। দাস হি স্যাটার্স অন ট্রেডিশনাল ম্যারেজ। এবার আসো কম্পেশনের গার্ডিয়ানশিপ। আমরা এখানে গার্ডিয়ানশিপের একটা বিরাট বড় সড়ো একটা ব্যাপার দেখতে পারবো। তোমরা দেখবা তোমাদের আশেপাশে অনেকের বিবাহ হয় অথবা ডিভোর্স হয়, অথবা অনেক সময় দেখা যায় অনেক বাচ্চা কাচ্চারা সন্তান জন্মের সময় তার মা মারা যায়, তখন কেউ না কেউ তার গার্ডিয়ানশিপ নেয়, তাই না? তো ওই বাচ্চাদের লাইফটা অনেক 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 ডিফিকাল্ট থাকে, তাই না? যে যারা ওইভাবে প্রপারলি মা বাবাকে ওইভাবে ছোটবেলায় পায় না, ঠিক আছে, এবং গার্ডিয়ানশিপ নিয়ে একটা বড় সড়ো একটা ঝামেলায় পড়তে হয়। স্কুলে ভর্তি করতে গেলেও তখন বলে যে বাচ্চার বাবাকে তার সিগনেচার লাগবে। তো এভরিথিং, টোটাল এভরিথিং এই বাচ্চাটাকে, লাইফটাকে অনেক বেশি স্ট্রাগল করে দেয়। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো? তো এই কম্পেশনের গার্ডিয়ান কে ছিলেন? সে ছিলেন স্কোয়ার অলওয়ার্ড। ঠিক আছে, স্কোয়ার অলওয়ার্দি কি ছিলেন? মেইনলি টম জোন্সের একটা গার্ডিয়ান ছিলেন, গার্ডিয়ান। তো আমরা কম্পেশনের গার্ডিয়ানশিপ হ্যাজ বিন প্রুভড বাই দ্য ক্যারেক্টার অফ স্কোয়ার অলওয়ার্ড। হি কামস ফ্রম লন্ডন আফটার 3 months অফ হিজ হাউস। সে 3 মাস পরে তার লন্ডন থেকে চলে আসে। সারপ্রাইজিংলি হি সিজ দ্যাট আ চাইল্ড ইন হিজ বেড। সে দেখে, সে যখন, তোমরা একদম এই মুভিটা দেখছো, তোমরা টম জোন্স মুভিটা দেখছো? না ভাই, মুভি দেখিনি। কেন দেখো না? এই মুভিটা অবশ্যই দেখবা। দেখবা টম জোন্স নামে একজন ভদ্রলোক, সে কি করছে, লন্ডনে বিজনেস করতে চাইতো। ঠিক আছে, তো 3 মাস পর লন্ডন থেকে বিজনেস করে এসে সারপ্রাইজিংলি সে দেখতে পায় যে দ্যাট আ চাইল্ড ইন হিজ বেড, তার বেডে একটা চাইল্ড। হি কুডন্ট সার্চ দ্য রিয়েল ফুল প্যারেন্টেজ অফ টম জোন্স। সে এই টম জোন্সের আসলে আসল পরিচয় জানতে পারে নাই। এখানে তোমরা একটা শর্ট নোটস লিখে রাখো, টম জোন্স প্যারেন্টেজ। টম জোন্সের এখানে প্যারেন্টেজ সম্পর্কে একটু ওয়েট করো। আমাকে নাকি পাওয়াই যায় না, সবাই মেসেজ দেয় ভাই আপনাকে তো পাওয়াই যাচ্ছে না। ওকে, সরি। তাহলে হি কুড নট সার্চ দা, আচ্ছা এখানে একটা প্রশ্ন লিখে রাখছো, রাখতে বলছি, রাখছো সবাই? হাই গার্লস, জি ভাই। কি প্রশ্ন বলো তো? মিম তো মনে হয়। টম জোন্স প্যারেন্টেজ। মিম কই গেছে? নাই তো। তারা ফোন দেখছি। ক্লাস করতে আসবে তো, তোমাদের তো আমি বললাম আমি সন্ধ্যায় ক্লাস নিব। তোমরা ক্লাস করবে এখন, আমার সবাই প্রেজেন্টও থাকবে না। না ভাই, আমি তখন দেখি যে 11টা 50 বাজে। আমি রান্না করে খাওয়ার পরে আমার এত খারাপ লাগতেছিল, আমি ফোনটা সাইডে রেখে মানে জেনারেল করে রাখছি, যে মেসেজ আসলে যে শব্দ জানি আমি টের পাই। আমি কেমন জানি ঘুমায় পড়ছি, টের পাই নাই। পরে আমার মিম তো, কল দিচ্ছে। তোমাদের প্রবলেম তো আমি দেখি। তুমি যে সেদিন বলছো ভাইয়া আমি আজকে ক্লাসটা বন্ধ করে দেন, আমি বৃহস্পতিবার দিন করে দিছি না,
যে তুমি ক্লাস করতে পারবো না, একজন আমি কাকে ক্লাস নিব? ওই দিন আমি ক্যাম্পাসে গিয়েছিলাম, তো দরকার ছিল, এই জন্য বলছিলাম যে আচ্ছা, তো তোমাদের তারপর যদি বলো যে ভাই আমাকে আজকে একটু সন্ধ্যায় ক্লাস নিতে পারবেন কিনা, আমি চেষ্টা করি না নেওয়ার। তো তোমাদের হ্যাঁ। সমস্যা হলে বলবো আমাকে যে ভাই আমাদের ক্লাস করতে এই টাইমে সমস্যা, বা আমরা সন্ধ্যায় ক্লাস করতে চাই, তোমাদের জন্য তো এই সুযোগ আমি রাখছি যেখানে তুমি অন্য জায়গায় পাইতা না। তাও তোমরা কি করো, ঠিক মতো ক্লাস করো না। কত মজার একটা পড়া শুরু করছিলাম না, বলো? কি সুন্দর জি একটা ভাই। রোমান্টিক ফিলে যাচ্ছিলাম, তোমাদেরকেও এই ফিলটা দিচ্ছিলাম, আর তোমরা। এরা মানে আমাদের দুইটা, এটা একটা আমাদের স্যার পড়ায়, আর একটা আছে ওই যে দা ওয়ে অফ দা ওয়ার্ল্ড, এটাও আর একটা স্যার পড়ায়, পড়াইছে আর কি। তো একদিন মানে স্যার যখন ওয়ে অফ দা ক্লাস নিতে ওই ক্লাসটা নিচ্ছিল, পরে আর এক স্যার গেছে যেটা টম জন্স পড়াছিল, ওই কি ব্যাপার স্যার আপনি কি পড়াচ্ছেন, কয় এইটা। কয় আমাদের দুই স্যাররে কি এই দুইটা পড়ানোর জন্য দিছে, ম্যাডামরা এই দুইটা পড়ায়। ম্যাডামরা রোমান্টিক জিনিস এত সুন্দর করে পড়াইতে পারে না, বুঝছো? তা আমাদের স্যার টম জন্স অনেক মজা করে পড়াইছে। এবার অনেক চালাক। তুমি চালাক কম। আমি একটু চালাক না ভাই, একটা ফোটাও না। হ্যাঁ। আমার আচ্ছা। বুদ্ধি কম। আচ্ছা। এই জন্য সব বান্ধবীরা শুধু ধোকা দেয়। ওরে বান্ধবীরা ধোকা দেয়, তো তো ভালো জিনিস, তোমার তো বন্ধুরা ধোকা দেয় না। এত বন্ধু তো নাই, এই জন্য ধোকা দেয় না, বান্ধবীরাই ধোকা দেয়, এটা সত্যি কথা। আচ্ছা, মিমিরে ফোন দিছেন ভাই নাকি কল দিব? দিচ্ছি। সবাই শুধু বলে সাজেশন সাজেশন, সেদিন কামরুল বলছে যে সাজেশন দিলা না আপা, আমি বলছি যে আমি দিতে পারবো না, আমি 2000 টাকাতে পড়ি, হয় যদি 50-50 দাও তাইলে দিব, আর নাইলে ভাইয়া বলে দিছে যে তোমরা যদি সাজেশন কেউ দাও তাইলে তোমরা তোমাদের ধর্মের সাথে বেইমানি করবা। আমি ভাই আমার ধর্মের সাথে বেইমানি করতে পারবো না, আর যদি অর্ধেক টাকা দাও তাইলে আমি দিব, আর আমি কষ্ট করে পড়ছি নোট করছি, আমি দিতে পারবো না। কয় কয় তুই আমার কলিজার বোন, তুই দিবি না, আমি না ভাই আমি কারোর কিছু না, আমি দিতে পারবো না। তো এটা কোনো কথা? আমাদের এটাই কথা। ও আবার বলছে যে ভাইয়ের জন্য বলিস না যে কামরুল নোটস সাজেশন চাইছে, তাইলে কিন্তু যাও দিত এটাও দিবে না। আমি বলছি যে ভাইয়া কোনো সাজেশন দেয় নাই, আর দিলেও আমি দিতে পারবো না। তুমি বলবা খালি যে ফোনটা দিস। সাজেশন চাইলে ভাইয়ের কাছে চাও, ভাইয়া এরপর থেকে আমি বলছি যে আমি একদিন হচ্ছে ভাইয়ের কাছে সাজেশন চাইছি, ভাইয়া রাগ করছে, বলছে যে আমি কি তোমাদের সাজেশন দিয়ে পড়াই। ভাইয়া রাগ করছে, এই জন্য ভাইয়া বলছে যে এবার আর কোনো সাজেশন দিবে না, যা পড়াইছি এগুলাই পড়ে চলে যাবা, বলো তো, ভাইয়া এবার বলছে কি এবার কোনো কোনো সাজেশন সাজেশন। ওভাবে দিছি? ক্লাসের মধ্যে সব দিয়ে দিছি না? আগে যেরকম দিয়ে দিতাম ওইভাবে দিচ্ছি, বলো? না ভাই, এই জন্য আমি বলছি যে ভাই এবার সাজেশন দেয় নাই। এই এই সাজেশন দেওয়ার টেকনিক হচ্ছে পিবি স্যারের টেকনিক। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, সকালে বললা ক্লাস নিতে, তারপর এখন চলে গেলে। আসতে ভাই, মিম আসতে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, ওকে। স্ক্রিন দেখতে পাচ্ছ? ভাইয়াকে দেখতে পাচ্ছ? আচ্ছা, আমাকে দেখা দরকার নেই, আমি খুব একটা ইম্পর্টেন্ট না।
স্ক্রিন দেখতে পাচ্ছ? তোমরা আমাকে শুনতে জি পাচ্ছ? ভাইয়া, দেখা যায়। কারেন্ট চলে গেছে মিম। জি ভাই, কারেন্ট চলে গেছে, এমবি কিনলাম, এমবিও দিয়ে চলতেছে না, কি জানি সমস্যা, এখন আবার আসছে মাত্র। আচ্ছা, আমি বললাম এত সুন্দর একটা টপিক ধরলাম, মিম চলে গেল। না ভাই, ইচ্ছা করে যায় নাই, কারেন্ট চলে গেছে। কালিবাস ট্রাভেল পড়ছো? লিখতে পারবো, মুখে ধরলে লিখতে পারবো না, সরি, আগে বুঝে। লিখতে পারাটা মেইন না, গালিবাস ট্রাভেলটা তুমি স্টোরি জানো যদি জানো, কারণ কিছু কিছু প্রশ্ন আসবে। যদি তোমাদের লাক ভালো থাকে তোমাদের আগের মতো প্রশ্ন হবে। যেহেতু সেশন অফ করে দিছে, এমনও হইতে পারে তোমরাই এবার প্রথম যারা কিনা নতুন ভাইয়া, আবিষ্কার। এবার যে ফোর্থ ইয়ারের এবার যে ফোর্থ ইয়ারের কোয়েশ্চেন হয়েছে, এগুলো কি আগে থেকে কিছু রিপিট আসছে নাকি কোয়েশ্চেন চেঞ্জ করে দিচ্ছে? এবারে ফোর্থ ইয়ারের প্রথম প্রশ্নটা তো আমি দেখি নাই। ফোর্থ ইয়ার পড়ান না ভাইয়া? ফোর্থ কি ইয়ার না, বলেন ভাই, আপু তো পরীক্ষা দিচ্ছে, আপনি কোশ্চেন দেখেন নাই? আমার আপু পরীক্ষা ও দিছে, হ্যাঁ, এটাও তো ভালো। ফোর্থ ইয়ারের কোশ্চেন দেয় নাই, হুম। শুধু বলছে এক্সাম ভালো হয়েছে। মানে আর কি ফার্স্ট ক্লাস। কমন, যেমন মানে আমাদের যেমন একেবারে মানে কোনো সেট সাজেশনটা নাই। আর আমি শুনছি যে এবার আমি তো তোমাদের দেখো একটা সেট সাজেশন দিয়ে পরীক্ষা কোশ্চেন দেইনি, এবার কিন্তু আমি তোমাদের দুইটা সেট সাজেশন খাইটা তারপর পরীক্ষার কোশ্চেন ইয়া করছি। সো দেখি কি হয়, বাট একটা পর অতিরিক্ত দেখো, কম। এই ইয়ার অথবা সামনের ইয়ার যে কোনো ইয়ারে দেখবা যে গ্যাস সেট সাজেশন একটা কম করতেছে না। সাত কলেজ কি কোনটা করবি, থার্ড ইয়ারে বোমা ফুটাইলে তো খবর ঢাকা আছে। ইউনিভার্সিটি আর কি কি লেভেলে করবো? বাংলাদেশে জানো? আমি মাস্টার্সে ভর্তি হবো না ভাবছিলাম, পরে হইলাম, পরে হইয়া দেখি যে আসলে না হওয়াটাই ভালো ছিল। মাস্টার্সের সিলেবাস চেঞ্জ, বুঝছো? চেঞ্জ করে দিছে জি ভাইয়া। তিনটা বইও কোর্সে চেঞ্জ করে দিছে, বইও নাকি নাই ছিল বাজার। না, সিলেবাসে ছিল না, এবং সিলেবাসে প্রত্যেকটা কোর্সেরই সিলেবাসে মনে করো একটা বই খালি মিলে বা দুইটা বই মিলে, বাকি দুই তিনটা বই মিলে না। তো ওগুলো বইও মার্কেটে আসে নাই, বুঝছো? বইও মার্কেটে আসে নাই। তো আর তার মধ্যে একটা জি কোর্স, ভাইয়া, লিটারারি সত্যি। থিওরি, ওরে বাবা এত কঠিন একটা কোর্স আমি আমার ইংলিশ লিটারেচার লাইফে দেখি নাই। তো এই সব কিছু মিলে জানুয়ারি 6 তারিখে এক্সাম, আমি মোটামুটি ফেল করার জন্য প্রস্তুত, ঠিক আছে। আহ, মাস্টার যদি কয় এরকম ফেল করার কথা, তাহলে চাকরি করবো? আম্মু, তুমি চুপ থাকো, তুমি আমার বিপদে ফেলাইবা। হ্যাঁ, না মাস্টার্স না ভাই, আমি আমি কিন্তু সংসার করেও ফার্স্ট ক্লাস পাইছি। মাস্টারও মাস্টারও ফেল করবে কখনো কখনো জায়গায়, এমন এমন জায়গা আছে লাইফে যেগুলো মাস্টার্সেরও ঘুরে, মাস্টারেরও ঘুরে 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 দেখা হয় নাই। আন্টিকে বলে দিও যে কখনো কখনো এমন একটা জায়গা হবে। স্যার, ভাইয়া শুনেন, আমার আম্মা এই যে কয়দিন আগে এমএড পরীক্ষা দিল, ওই যে ইয়ার থেকে, টিটিসি থেকে দিয়া, আচ্ছা, সে দুইটাতেই ফার্স্ট ক্লাস পাইছে, মানে এমন নাম্বার পাইছে। আমি কই কি, খুবই তো ভালো যে তোমার যে ক্লাস করে পরীক্ষা দিয়া তুমি ফার্স্ট ক্লাস, আমি বইরাও পারি না। বাচ্চারা পড়ে না, দুঃখে আমি পড়াশোনা করি। আন্টি একদম আমার ঠিক কাজ করছেন, বুঝছেন? আমার দুইটা সন্তান, বুঝছে স্যার, কষ্ট নিয়েন না, একটাও পড়ে না। মানে হ্যাঁ, আমি, আমার মনে হয় যে আমার পড়াগুলো আমি করি, আপনারা এত সুন্দর করে ক্লাস করেন, আমার মনে হয় যে আমি ক্লাস করি। যাও, তুমি হইছো অনেক এবার। হ্যাঁ, ভিডিও করে দিই। পড়াশোনার কোনো শেষ নেই আন্টি, পড়াশোনার কোনো শেষ নাই। বাচ্চারা পড়ে না, মেয়ে মিমরে বকা দিবেন, মিম একটু পড়ে না। দেখো ভাই, আচ্ছা, আজকে সকালে বলছে আমি নাকি 24 ঘন্টা পড়ি, তুমি তোমারে বলো। দেখলে এরকম মনে হয়, কিন্তু আমি তো জানি তুমি কি করো। হ্যাঁ, ভালো করবে সরি ইনশাল্লাহ, ভাই, ও এবার ডিস্টার্বেন্স। ভালো করবে অনেক। ফ্যামিলি হিপোক্রেসি, তো আসো আমরা ফ্যামিলি হিপোক্রেসিটা দেখি। তো আসলে ফ্যামিলি হিপোক্রেসিটা ব্যাপারটা হলো কি, দেখো আমাদের সবার সবার ফ্যামিলির মধ্যেই কোনো না কোনো হিপোক্রেসি আছে, ঠিক আছে। কিন্তু এইখানে হিপোক্রেসিটার ব্যাপারটা টোটালি ডিফারেন্ট। ডিফারেন্ট কি, যে হিপোক্রেসি বলতে কি বোঝায়? হিপোক্রেসি বলতে বোঝায়
যে লাইক তুমি একটা জিনিস সমাজ তোমার বাবার পকেট থেকে টাকা চুরি করছো, এটা এক ধরনের হিপোক্রেসি, ঠিক আছে? বাট এখানে হিপোক্রেসি বলতে যে জিনিসটা বুঝাইছে সেটা হচ্ছে ইললিগ্যাল অ্যাফেয়ার, ঠিক আছে? তো এই মুভিটাতে বলো টম জোন্স মুভিটা বলো নেভেলটা বলো, অনেক ইললিগ্যাল অ্যাফেয়ার আছে। তো যেই ইললিগ্যাল অ্যাফেয়ার গুলোকে সমাজে হাইলাইট করা হয়েছে এই জন্য, দ্যাট মিনস তোমরা বলতে পারো যে না এটা একটা বাজে নোবেল, তোমরা বলতে পারো এটা একটা বাজে মুভি, বাট এই জিনিসগুলোকে প্রেজেন্ট করা হয়েছে কেন? কারণ ওই সময়টা কন্টেম্পোরারি সোসাইটিটাতে মানুষ এরকমই ছিল। কারণ মানুষ কখনোই তাদের বিশ্বাসটাকে দৃঢ় করতে পারে নাই, তারা অনেক বেশি হিপোক্রেট ছিল, তারা একজন আরেকজনকে ঠকাইতো, একজন আরেকজনের ভালোবাসাকে মূল্যায়ন করতো না, এবং এরই সাথে সাথে বিভিন্ন রকমের অকারেন্স হইতো। আচ্ছা, তার আগে আমি যে জিনিসটা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট শর্ট নোটস বলে দিছি, বুঝছো? সেটা হচ্ছে প্যারেন্টেস, ডিসকাস দ্য প্যারেন্টেস অফ টম জন্স। এইটা তোমাদের শর্ট নোটস হিসেবে আসতে পারে, ঠিক আছে? প্যারেন্টেস অফ টম জন্স, কারণ টম জন্সের প্যারেন্টেসটা অনেক অনেক বেশি ক্রিটিক্যাল এখানে। এখানে এট দ্য ভেরি বিগিনিং তোমরা যদি মুভি দেখো এটা অনেক ক্লিয়ার হবা। ক্লাস শেষ হচ্ছে, শেষ হলে কল দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তোমরা যদি এই মুভিটা যদি দেখো, দেখো যে ভেরি ফার্স্ট সিনে কি হয়েছে, যে টম জন্স নামে একটা বাচ্চা জন্ম নেয়। কিন্তু এই বাচ্চার আইডেন্টিটি, প্রত্যেকটা মানুষের আইডেন্টিটি দরকার আছে না? কিন্তু এই বাচ্চার আইডেন্টিটি ক্লিয়ার না। স্কোয়ার অলওয়ার্দি ওই সময়কার একজন আহ, সেই লেভেল একজন বিজনেসম্যান। সে লন্ডনে গিয়েছিল বিজনেস করতে। 3 মাস 3 মাস পর আসলো, ঠিক আছে? এসে যখন সে তার ফ্যামিলির দিকে তাকাইছে, তাকায় দেখে যে একটা বাচ্চা। মিম, তোমার এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমি থার্ড ইয়ারে, তোমরা দেখছো কিনা জানি না, আমি থার্ড ইয়ার তোমার মতো এরকম অনেকগুলো পরীক্ষা দিছি, একদম নিঃশ্বাস নিতে পারি নাই, এরকম একটা অবস্থা। তো তোমাকে কিন্তু এখন এই রকমের কষ্ট করতে হবে, ঠিক আছে? বুঝছো? ঠিক তো আছে। জি ভাইয়া। তারপর কি বলছে, সারপ্রাইজিংলি সে বাসায় এসে দেখতে পায় একটা বাচ্চা তার বেডে। হি কুড নট সার্চ দ্য রিয়েল প্যারেন্টেজ অফ টম জন্স। এই বাচ্চাটার নাম ছিল টম জন্স, বা সেই বাচ্চাটাকে পরবর্তী নাম দেয় টম জন্স, তার রিয়েল প্যারেন্টেজ সে জানতে পারে না। আফটার দ্যাট স্কোর অলরেডি টেক্স হিম অ্যাজ হিজ গার্ডিয়ান, এবং পরবর্তীতে সে টম জন্সকে কি করে, তার গার্ডিয়ান হিসেবে নেয়। ব্রিগেড টেক্স দ্য চাইল্ড অ্যাজ কেয়ারটেকার ফ্রম হিজ এল্ডার ব্রাদার। ব্রিগেড এই বাচ্চাটাকে নেয় সেই বাচ্চাটার দেখাশোনা করার জন্য তার ভাই, কারণ একটা বাচ্চা উইদাউট মাদার ক্যান সার্ভাইভ, ক্যান আ বেবি সার্ভাইভ উইদাউট মাদার? বলো তো, করতে পারবে সার্ভাইভ? উহুম, তো না। সেই মিসেস ব্রিগেড, ঠিক আছে, স্কোর অলওয়ার্দির সিস্টার, সে কিনা এই বাচ্চার কেয়ারটেকার হিসেবে নেয়। বাট আইরনিক্যালি ব্যাপারটা হলো কি, আমরা পরবর্তীতে জানতে পারি আসলে এই বাচ্চাটার মা কে, মিসেস এই ব্রিগেড। মিসেস ব্রিগেড। Thus, Tom gets shelter all over this house, and finally, Olordi gives him half of the property as an inheritance. এবং এইভাবে টম জন্স অলওর্দির হাউসে ছিলেন, এবং সে এইখানে টম জন্সকে তার প্রপার্টির অর্ধেক উত্তরাধিকার দিল, স্কয়ার অলওর্দি। The writer shows compassionate guardianship of his contemporary society. আসলে টম জন্সের বাসা স্কোর, তোমরা যদি পুরো নাটকটা দেখো, মুভিটা না দেখো, আমি সবসময় কি করতাম, এগুলো মুভি দেখতাম, মুভি দেখলে আরো বেশি ক্লিয়ার হইতাম। তো স্কোর অলরেডি একদিন বাসায় আসলো লন্ডন থেকে, এসে দেখলো যে তার বাসায় একটা বাচ্চা। তো সবাই বললো যে এই বাচ্চাটা মাকে, বলতে পারো কে বলছিল তখন, কি বলছিল এই বাচ্চাটার মাকে? মিথিলা, তুমি জানো না, এটা পড়ছো না বললাম? এই পিতা- বলো তো, এই এই টম, বাচ্চার পিতাটাকে। না, এই বাচ্চাটার মাকে আগে এটা বলো। ও, হু ইজ দ্য মাদার অফ টম জন্স, বলো তো?
তার নামে কিন্তু টম জোন্সের নাম রাখা হয়। আচ্ছা, তখন সবাই বলল যে স্কোয়ার অলর্দির বাসায় একজন চাকরি একজন কাজের মহিলা আছে, তার নাম হচ্ছে জেনি জন্স। তার নাম কি? জেনি জন্স। জেনি জন। তো জেনি জন্সে ছেলেকে টম জন্স, এবং জেনি জন্সকে ব্লেম দেওয়া হয়। জেনি জন্স কি করে? ইললিগাল অ্যাফেয়ার করে। কার সাথে? একজন স্কুল টিচারের সাথে। ঠিক আছে? এবং এবং এই বাচ্চাটা ওই স্কুল টিচারের এবং জেনি জনসন। বাট ইট ওয়াজ দ্য আয়রনিক্যাল। এইটাও একটা রাইটার দেখাইছে যে কিভাবে হাই ক্লাস মানুষ লো ক্লাস মানুষদের উপর কি করে দোষ চাপায় দেয়। আসলে এই বাচ্চাটা ছিল না জেনি জনসের, এই বাচ্চাটা হলো মিসেস ব্রিগেডের অবৈধ সন্তান। এবং মিসেস ব্রিগেড জেনি জনসকে কি করছে? এইখানে ওর সন্তান বলে চালাইতে বলছে, বিকজ সে যেন এই অপবাদ থেকে বেঁচে যায়। বুঝতে পারছো? এটা কিন্তু এখনো হচ্ছে, স্টিল নাও হচ্ছে, যে মানুষ কি করে, হাই সোসাইটির মানুষ কিন্তু একটা খারাপ কিছু করলে তাদের কি হয় না? অপবাদ ছড়ায় না। সেটা কি করে? তারা অন্য কোনো ভাবে কারো উপর দিয়ে চাপিয়ে দেয়, তাই না? হয়ে থাকে না? ভাই এই জায়গার যে ক্যারেক্টারিস্টিক্স আমি তো দেখি এখন সবগুলাই প্রায় মনে হয় এখনো চলতেছে। হ্যাঁ, বুঝছো? তো এই সিচুয়েশনটা, এই জন্য টম জনসের প্যারেন্টেজ খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। এটা নিয়ে ব্রড কোশ্চেন আসা উচিত, বাট তোমাদের মনে হয় শর্ট নোটস আসবে। আর ব্রড কোশ্চেন আসলেও তো আমি অলরেডি ব্রড কোশ্চেন এটা ইনক্লুড করে দিয়েছি, তোমরা লিখতে পারবা। ঠিক আছে? এবার সব ফ্যামিলি হিপোক্রেসি, ফিমেল হিপোক্রেসি, মহিলাদের, নারীদের যে আসলে চরিত্রের দুশ্চরিত্র আচরণ, সেটা আমরা দেখব। কারণ ওই সময়টা, ইভেন স্টিল নাও এখনো তুমি দেখো, তোমরা বলতে পারো ভাইয়া আমাদেরকে বলতেছে না। আসলে এখন তুমি দেখো, একটা ছেলে যদি একটা সময় বিবাহিত করতো বা যাই হতো, ছেলেরা তো সবসময় একটু বেশি অ্যারোগেন্ট থাকে মেয়েদের থেকে। তো এখন একটা মেয়ে, সৎ চরিত্রবান মেয়ে তুমি খুঁজতে যাও, তুমি সহজে খুঁজে পাবা? ধরো তোমার ভাইয়ের জন্য তুমি একটা মেয়ে খুঁজতে চাচ্ছ, তুমি দেখবা যে চিন্তা ভাবনা করবা যে এই স্কুল পর এই মেয়েটা দেখা যায় ক্লাস 6-7 থাকতেই কোনো না কোনো জায়গায় পার্কে টার্কে ঘুরতে যেত। ঠিক আছে? এটা খুবই ডিফিকাল্ট। দ্যাটস ওয়াই ওই সময়টাও কিন্তু ফিমেল হিপোক্রেসি ছিল, এবং সেই সময়টা ফিমেল যে নারীদের মধ্যে যে হিপোক্রেসি আছে, সেই জিনিসটাকে সে তুলে ধরছে। উই গেট দ্য ডিসক্রিপশন ইন দ্য নোবেল উইথ দ্য ক্যারেক্টার অফ ব্রিগেড। তো আমরা সবার আগে ব্রিগেডদের দিকেই তাকাই। তারপর আরেকটা আছে মলি, মলি সিগ্রিন। তোমরা এই যদি তোমরা ওনাকে মলি নামে চিনো, তোমরা যদি মলির চরিত্রটা বলো, মলি অনেকগুলো ছেলের সাথে কি করছে? ফিজিক্যাল অ্যাফেয়ার করছে। অ্যান্ড লেডি বেলাস্টন, এবং সে টমের ফার্স্ট অ্যাফেয়ার ছিল মলির সাথে। ঠিক আছে? মলের সাথে সে অনেকবার অনেকবার সেক্সুয়াল রিলেশনশিপ করছে।